Good morning, everyone. Today is January 25th, 2025. This is our second class. Let's begin. আমার স্ক্রিনটা তো ভিজিবল আছে, if anyone confirm? Yes, it is visible. Is it visible? So last week we have discussed about the software development life cycles, um, high level. So today we try to focus on each and every steps. What is the input and what is the output, and who are involved, and what we achieve from the each steps. So software development life cycle, একটা প্রোডাক্ট যখন বিল্ড করা হবে, এটা রিকোয়ারমেন্ট পাওয়া থেকে একটা অর্ডার পাওয়া, মানে রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যে একটা অর্ডার পাওয়া, অর্ডারটা আসে স্টেক হোল্ডার থেকে, প্রোডাক্ট ওনার, স্টেক হোল্ডার অথবা বিজনেস কোনো একটা ক্লায়েন্ট থেকে। আমরা একটা সফটওয়্যার কোম্পানি, ABC, we are ABC is a software company. So we received an order from a client to build something. So কোনো একটা কাস্টমারের some requirement আছে. For example, I can say a payroll software. So one CPA, chartered accountant, he wants to process all his employees' salary every week or every bi-week or monthly. And also there are some other requirement like uh, keeping all the information, like all the employees demographic informations, all the employees data, how many what are their salary, is it hourly basis they make money or monthly they make money, something like that. So all the information he wants to preserve in his applications, and he wants to generate the pay slip every week or every other week or monthly or semi-monthly, এবং বছরের শেষে একটা রিপোর্ট আইআরএস কে এমপ্লয়িকে দিবে, যে ওটাকে W2 বলা হয়, যাতে ও গভর্নমেন্টকে ট্যাক্স ফাইল করতে পারে। সো এইটা একটা রিকোয়ারমেন্ট, এবং এটা কার থেকে পাইলাম? একটা অ্যাপ্লিকেশন, একটা সিপিএ আমাদের সাথে কমিউনিকেট করছে, এটা তৈরি করতে হবে। সো এখন যখন এই অর্ডারটা পাইছি, তখন ইজ দ্য বিগিনিং, এবং এই রিকোয়ারমেন্টটা যখন আমরা একটা প্রোডাক্ট হিসাবে, যখন একটা অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে এবং এটাকে ওর কাছে ডেলিভারি দিব, এই রিকোয়ারমেন্ট পাওয়া থেকে এই ডেলিভারি দেওয়া পর্যন্ত এটাকে বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা কি জিনিস, আমরা যদি এগুলা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে না, বাট উই শুড হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং the whole process, because we are in this process, we are preparing ourselves to be a software quality assurance, to be a software test engineer. So we have a role within this cycle. That's why we need to understand we should have a clear understanding of this process, and each স্টেপের মধ্যে কি কাজগুলা হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে শেষ পর্যন্ত। সো এই যে আমরা সফটওয়্যারের অর্ডারটা পেলাম, এই অর্ডারটা পাওয়া থেকে এই সফটওয়্যারটা একটা প্রোডাক্ট ওকে ডেলিভারি দেওয়া পর্যন্ত এটাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলে। এই লাইফ সাইকেলের প্রথম অংশ হচ্ছে যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং। প্রথমে আসি যে এটা কি, এটা হচ্ছে যে মানে আমরা যদি ডেফিনেশন হিসেবে বলি, তাহলে SDLC is a process which follows in the software projects, লাইক আমরা অর্ডারটা পেলাম, এটা আমাদের সফটওয়্যার প্রজেক্ট ধরলাম, এই প্রজেক্টের ভিতরে প্রজেক্ট টু ডেভেলপ এ প্রোডাক্ট in a systematic way and deliver a high quality product. সো আমরা ডেফিনেটলি একটা প্রোডাক্ট আমাদের কাস্টমারকে দিব যাতে আমাদের রেপুটেশনটা ঠিক থাকে। এই জন্য এটা বলা হয়েছে যে সিস্টেমেটিক ওয়ে তে এই জিনিসটা, পুরো প্রসেসটাকে কন্ট্রোল করা হবে, যাতে আমরা একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাস্টমারকে দিতে পারি। এটা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে ইন দিস? ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, ট্রাইং টু মানে যে বুঝাই ইয়ার এক্সপ্লেন করার চেষ্টা করতেছি ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে, সহজভাবে।
কারণ না বুঝলে কোনো হেজিটেশন না, প্লিজ আস্ক দ্য কোয়েশ্চেন, অর উই হ্যাভ এ চ্যাট বাটন হিয়ার। ইফ ইউ লুক এট হিয়ার, we should have a chat option. You can write something. You can write something to the whole group, or you can write something to only to me. Uh, you can select only me and then send it to me. So I will be only seeing this message. তো আমি একটু বলতে চাচ্ছি যেটা যে এসডিএলসি, যেটা জি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা শুরু হবে আমাদের এই রিকোয়ারমেন্ট গ্যাদারিং থেকে, আর এন্ড হবে গিয়ে ডেভেলপমেন্ট, মানে এই জায়গা থেকে, এইটাই তো জি জি জি। ডিপ্লয়মেন্ট। কথায় বললে আমরা যে একটা অর্ডার পেলাম, এই অর্ডারটাতে কি কি ফিচার, আমি ডিটেলসে আসবো রিকোয়ারমেন্ট গ্যাদারিং বলতে কি বোঝায়। মোট কথা, অর্ডারটা পাওয়ার পরে এটাকে সিস্টেমেটিক ওয়েতে ডেভেলপ করে, টেস্ট করে আমরা যখন এনশিওর করব যে এই প্রোডাক্টটা ডেলিভারেবল, লাইক এই প্রোডাক্টটা রিয়েল ওয়ার্ল্ডে সামথিং মিনিংফুল টু এ ক্লায়েন্ট, সামথিং মিনিংফুল, লাইক এটা একটা মেইন করে, লাইক প্রোডাক্ট ও কি কাজ করবে, একটা পার্ট, একটা রিয়েলিস্টিক কাজ করবে এটা দিয়ে, এটা মিনিংফুল, এবং এটা কোয়ালিটি ইজ, উই এনশিওর দ্য কোয়ালিটি, যখন নিশ্চিত করা যাবে তখন ওকে ডেলিভারি দিব। এই টোটাল প্রসেসটার নাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আর আমরা বইয়ের ভাষায় যদি বলি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি ইজ এ প্রসেস হুইচ ফলোস ইন এ সফটওয়্যার প্রজেক্ট। সো আমরা যে একটা এখন বললাম, সফটওয়্যার এবিসি একটি কোম্পানি, আর ডিপ ইনসাইড একটা কোম্পানি, এরা ডেভেলপ করে বিভিন্ন অ্যাপ্লিকেশনস। সো এই প্রজেক্টের ভিতরে এই এই প্রসেসটা ফলো করা হবে টু ডেভেলপ এ প্রোডাক্ট ইন এ সিস্টেমেটিক ওয়ে and deliver a high quality product. Clear, right? Yes. Okay, great. So there's why আমরা SDLC এভাবে সিস্টেমেটিক ওয়েতে ফলো করা হয়, এটার রিজন আছে। রিজনটা হচ্ছে যে ইট গিভস এ ভিজিবিলিটি, লাইক আমাদের ক্লায়েন্ট দেখবে যে এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, এটা একটা ভিজিবিলিটি আছে। আমি লেখাগুলা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। Why we need to follow SDLC. সো আমাদের স্টেক হোল্ডারটা ইনভলভ থাকবে। স্টেক হোল্ডার এখানে যে শব্দটা ইউজ করছি, আমি এই যতগুলো কথা বলছি এর ভিতরে স্টেক হোল্ডার কাকে মনে হয়েছে? আমরা যার থেকে অর্ডারটা পাইছি, আমাদের যে সিপিএ, ওনার জন্য যে পেরোল সফটওয়্যারটা বানাবো, আমাদের সিপিএ ফ্রম দ্য ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টটা হচ্ছে স্টেক হোল্ডার। ঠিক আছে, ওইটা উপরে দেই দেখা যাচ্ছে তো সাথে বলি কি আমরা বাড়াবার করে বাড়াবার দেখা যাচ্ছে প্লিজ মিউট, তো কানেকশন তো ফাইনান্স মিউট ইয়োরসেলফ। পরে আগে আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইট হেল্পস আস টু অ্যাভয়েড প্রজেক্ট রিস্ক। আমরা প্রজেক্ট রিস্ক নিয়ে ফিউচারে আলোচনা করব। প্রজেক্ট হাই লেভেল হচ্ছে যে একটা প্রজেক্ট যদি সিস্টেমেটিক, কারণ এখানে অনেক ইন্ডিভিজুয়াল ইনভলভ থাকবে, এখানে সিনিয়র ডেভেলপার, আর্কিটেকচার, সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স, it's a big cost involvement in this process. So if you don't follow systematic way, if there are any gap between in communications, so it has a big risk. So
এটাকে অ্যাভয়েড করার জন্য এজন্য বলতেছি ইট হেল্পস আস টু অ্যাভয়েড প্রজেক্ট রিস্ক। এটা অলসো allows us track, so we can track the progress every weeks we can see the progress. Something is being developed, something is being tested, অথবা something some design is completed, because each steps আমি যখন আলোচনা করব each steps এ some activities আছে এবং some input and output আছে। Track. সো এই কয়েকটা রিজনে আমরা এটা ফলো করা যায় আর কি, হাই লেভেল রিজন গুলো আমি এখানে দেখাইছি। ইট ডাজ নট কনক্লুড মানে এটা সাম মানে হাফ ওয়ে কিছু একটা ডেভেলপ করে দিয়ে দিলাম এরকম না। এই সিস্টেমেটিক ওয়েতে ফলো করলে যেটা হয় অল দা রিকোয়ারমেন্ট ম্যাট করছে কিনা আমরা এগুলো ট্র্যাক করতেছি, এখানে শব্দটা ইউজ করছি ট্র্যাক। সো এটা আলোচনা করলে ক্লিয়ার হবে, কারণ একটা রিকোয়ারমেন্টের ভিতরে অনেক কিছু থাকবে। যেমন আমি মেনশন করলাম পেরোল জেনারেট করবে, এমপ্লয়ি ইনফরমেশন প্রিজার্ভ করবে, তারপরে ইয়ারলি W2 জেনারেট করবে, এবং এভরি কোয়ার্টারে একটা র ফাইল ডাউনলোড করে এটা IRS এবং স্টেট গভর্নমেন্ট অথরিটিকে দেওয়া হবে। সো এগুলো হচ্ছে এক একটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের ভিতরে আরো যখন আমরা ফাংশনাল ইয়াতে যাব তখন দেখবো যে অনেক বিষয় থাকে। সো এই সবগুলোকে এই প্রসেসের মাধ্যমে ট্র্যাক করাটা ইজি হয়, ট্র্যাক করলে এবং কন্ট্রোল করাটা ইজি হয়, এবং মেক শিওর করা যায় কি হয়েছে কি হয় নাই আর কি, হোয়াট ইজ কমপ্লিট হোয়াট ইজ নট কমপ্লিটেড। সো এবং সবকিছু যখন কমপ্লিট হবে তখন অনলি আমরা এটা এটা ডেপ্লয় করব। সো এখন আসি রিকোয়ারমেন্ট ফেজের ভিতরে। সো রিকোয়ারমেন্ট ফেজটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে এখানে বিজনেস অ্যানালিস্ট ইনভলভ থাকে। সো এখানে বিজনেস এই যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর ভিতরে এটা মোস্টলি রেসপন্সিবল হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট। প্রত্যেকটা টিমে একজন বিজনেস অ্যানালিস্ট থাকে। He actually can able to communicate with the business and the technical person. So he can gather the requirement needs of the stakeholder and can translate into the functional, like কিছুটা ইয়াতে বলতে পারে যাতে ডেভেলপার এবং যারা টেকনিক্যাল পার্সন আছে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে। সো বিজনেস অ্যানালিস্ট রোলটা ভেরি মেজর প্লে করে। সো কাস্টমারের সাথে নিয়মিত কমিউনিকেট করে সে অল দ্য রিকোয়ারমেন্টকে সে কালেক্ট করে এখানে রিকোয়ারমেন্ট কালেক্ট করে এখানে একটা ডকুমেন্ট সে নেয়। ফর এক্সাম্পল এটা হচ্ছে যে এটাকে বলে কাস্টমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এটা হচ্ছে যে এই ফেজের আউটপুট অথবা বিজনেস স্পেসিফিকেশন। তাহলে এখানে আমরা পাচ্ছি কি এই স্টেজের ভিতরে পাচ্ছি সো বিজনেস অ্যানালিস্ট কাস্টমার থেকে যে অল দা রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো তৈরি করতে হবে, যে জিনিসগুলো বিল্ড করতে হবে, যে অপশন গুলো সফটওয়্যারের ভিতরে থাকবে ওইটা কালেক্ট করবে বিজনেস অ্যানালিস্ট। সো ইন দিস ফেজ বিজনেস অ্যানালিস্ট ইজ ইনভলভ
So he will get the customer requirement specification. অথবা এটাকে বিজনেস স্পেসিফিকেশন বলে। এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট ফেজ। হু ইজ ইনভলভ হিয়ার? Business analyst. This is also not like a software development ভিতরে a position, so not truly technical person, but they have some technical understanding, but mostly they are business side. They understand the business process, and they can communicate with the technical people. So this role is business analyst, who is involved to gather all the information, gather all the requirements, and gather all the needs from the client, and PPR the customer, get the customer requirement specification or business specification. This is the first phase. Once all the requirement is gathered, like সবগুলো requirement পাওয়ার পরে start হয় analysis phase. So analysis phase, যখন requirement is clear, requirement যখন বোঝা যায়, তখন এটাকে define করতে হবে. It's time to define in the analysis phase. এটাকে ডিফাইন করবে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে আর কি কিছুটা ডিফারেন্স আছে। এগুলো হচ্ছে যে অনেক সময় এখানে একটা সিনারিও আছে যে কাস্টমার সবসময় জানে না ওর কি লাগবে, অনেক সময় এক্সপ্লেইন করতে পারে না। সো বিজনেস অ্যানালিস্ট প্লে এ গুড রোল হেয়ার। সো অনেক সময় কাস্টমার ওর যে টোটাল রিকোয়ারমেন্ট আছে এটা, বিকজ দে আর বিজনেস পিপল, so they don't know how to communicate with the technical people, so they don't know what they need step by steps. So in some cases অনেক সময় কাস্টমার ও নিজেও জানে না ওর কি কি লাগতে পারে। ওই সমস্ত ক্ষেত্রে বিজনেস অ্যানালিস্ট ওদের সাথে ওয়ার্ক করে অনেক সময় ইউজ কেস, এই শব্দটাও আমরা এই আমাদের সফটওয়্যার টেস্টিং এর ভিতরে পাবো। ইউজ কেস হচ্ছে যে এক্সিস্টিং যে প্রসেসে ওরা কাজগুলা চালাচ্ছে, ও হয়তো আমি যে পেরোল সফটওয়্যারের কথা বলছি, ও হয়তো ম্যানুয়ালি এক্সেলের মাধ্যমে কাজটা করতেছে। যে ইউজ কেসটাকে সে কালেক্ট করবে, ইউজ কেসটাকে কালেক্ট করে সে অ্যানালাইসিস করবে। এই অ্যানালাইসিস পেজে এসে অ্যানালাইসিস করবে ইউজ কেস, অথবা বিজনেসের যে ডকুমেন্ট গুলা দিছে ওই ডকুমেন্ট সবসময় ক্লিয়ার থাকে না, ওই সমস্ত কেসে ইউজ কেস গুলাকে সে কালেক্ট করে কিভাবে কারেন্ট প্রসেস ইজ গোয়িং অন। সো এর ভিতর থেকে তৈরি করে সে এই টোটাল রিকোয়ারমেন্টটাকে ডিফাইন করে, এই ডিফাইনটাকে বলে অ্যানালাইসিস। এই ফেজের ভিতর আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ওয়ান্স রিকোয়ারমেন্টটা ডিফাইন করা হয়, তখন একটা ডকুমেন্ট তৈরি করে, এটার নাম হচ্ছে যে এসআরএস। মানে হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এখানের ভিতরে ওই জিনিসগুলোকে অর্গানাইজ করে একটা ডকুমেন্টের ডিফাইন করা হয়। এরপরে প্রজেক্টের এই টোটাল প্রজেক্টের ভিতরে এখানের ভিতরে প্রজেক্ট ম্যানেজার ইনভলভ থাকে, প্রজেক্ট ম্যানেজার ইনভলভ থাকে, তারপরে বিজনেস অ্যানালিস্ট ইনভলভ থাকে, and senior member of the team, এই হোল টিমের ভিতর যারা সিনিয়র মেম্বার ওরা এইটাতে ইনভলভ থাকে।
সো এটা অ্যানালাইসিস ফেজের আউটপুটটা কি হবে? আউটপুট হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এই যে কাস্টমার থেকে যতগুলো রিকোয়ারমেন্ট পাইছে, হয়তো রিকোয়ারমেন্ট না পাইলে হয়তো ইউজ কেস পাওয়া গেছে, ওগুলোকে একটা ডকুমেন্টেশনের ভিতরে আনা হয়। এরপর আরো কিছু জিনিস করা হয় এখানে এই ফেজের ভিতরে। একটা প্রজেক্ট প্ল্যান করা হয়, হাউ মেনি রিসোর্স শুড বি ইনভলভ, হোল ডেভেলপমেন্ট প্রসেস, হাউ মেনি ডেভেলপার, হাউ মেনি টেস্টার শুড বি ইনভলভ, কস্টিং। তারপরে এভরিথিং যখন করা হয়, একটা অ্যাসেসমেন্ট করা হয়, এই যে এই রিকোয়ারমেন্টটাকে যখন পাওয়া হয়েছে, এই রিকোয়ারমেন্টটা টোটাল কমপ্লিট করতে কি ধরনের কস্ট ইনভলভ আছে, তারপরে কি ধরনের রিসোর্স লাগবে, সব রিসোর্স এবং এবং সবার আওয়ার ক্যালকুলেট করে একটা ডিটেলস স্পেসিফিকেশন করা হয়, এবং একটা টেস্ট প্ল্যান, একটা প্রজেক্ট প্ল্যান করা হয়। একটা প্রজেক্ট প্ল্যান এখানে দাঁড়ায়। প্রজেক্ট প্ল্যানের মাধ্যমে টোটাল রিসোর্স, টাইমিং, লাইক এখানে প্রজেক্ট প্ল্যানের ভিতরে থাকবে কস্ট, টাইমিং, and then different phases. So কে কে ইনভলভ থাকে এখানে? প্রজেক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট এবং সিনিয়র মেম্বার অফ দ্য টিম। অ্যানালাইসিস ফেজটাকে ক্লিয়ার হয়েছে এখানে কি কাজ করা হয়? এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল ফর দ্য, বিকজ ইট হ্যাজ ইনভলভ দ্য কস্টিং, বাজেটিং, এভরিথিং, সব কিছু করার পরে, এবং এই রিকোয়ারমেন্টটা কাস্টমার থেকে অ্যাপ্রুভাল করা হয় যে এটা রিকোয়ারমেন্ট গ্যাদার করার পরে এটাকে ডিফাইন মানে হচ্ছে যে এটাকে অর্গানাইজ করে একটা ডকুমেন্টেশনের রূপ দিয়ে সফটওয়্যার স্পেসিফিকেশন কি হবে, কি কি ফিচার থাকবে, সব কিছু যখন ফাইনালাইজ করা হয়, কস্টিং, টাইমিং, তখন এটা কাস্টমার থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া হয় ওই প্রজেক্ট প্ল্যানের। এটা হচ্ছে অ্যানালাইসিস ফেজের কাজ। এনি কোশ্চেন ইন দিস ফেজ? যা যা মোবাইলে ছিল সবগুলো ডিলিট করে দিই, সব ডিলিট করে দিব। আর আমাকে দিয়ে আমি করে দেবো। আমারটাতে আরেকটা ক্যামেরাও আছে। রশিদ, কোনো কোশ্চেন আছে? এই অ্যাপসের দামও আপনি যত ডিবি Any other people has any question, please? Okay, so requirement and analysis, এই দুইটা জিনিস অ্যানালাইসিস হওয়ার পরে, অ্যাপ্রুভ হওয়ার পরে, কাস্টমার যখন অ্যাপ্রুভ করে এই প্রজেক্ট প্ল্যানটা, তখন ডিজাইন ফেজ শুরু হয়। ডিজাইন ফেজ খুবই ইম্পর্টেন্ট। এখানের ভিতরে ডিজাইন মানে হচ্ছে যে সফটওয়্যারটা কিরকম হবে, সফটওয়্যারের আউটলাইন। দুই ধরনের কাজ করা হয় এখানে। একটা হচ্ছে যে HLD বলে এটাকে, হাই লেভেল ডিজাইন। হাই লেভেল ডিজাইন করা হয়। এটা হচ্ছে যে হাই লেভেল ডিজাইন বলতে হচ্ছে যে ওভারঅল সফটওয়্যারটা লুক কিরকম হবে, কি ধরনের ইন্টারফেস হবে, তারপরে কি 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 ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, ব্যাকএন্ডের কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা, স্ক্রিপ্ট ইউজ করা হবে, অল দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশন। সো হাই লেভেল ডিজাইন একটা টিমের ভিতরে আর্কিটেকচার আছে, ওরা করে software architecture and senior developer, senior and experienced developer. এরপরে এটা যখন রেডি হয়ে যায় তখন LLD করা হয়। লো লেভেল বলতে বোঝায় বেসিক্যালি ডিটেলস বোঝায় আর কি। এই পর্যায়ে লো লেভেল ডিজাইনের ভিতরে বেসিক্যালি how each and every feature in the product work, তারপরে how every component should work, like for example, let me give you some example that would help.
এটা একটা অ্যাপ্লিকেশন আমরা বিল্ড করছি, আমাদের এটা প্রোডাকশনে আছে এখন। বড় হয়ে সময় এখন So, okay, 1 second. সো একটা হচ্ছে হাই লেভেল ডিজাইন আর একটা হচ্ছে লো লেভেল ডিজাইন। হাই লেভেল ডিজাইন, এখানে এই দুইটা, এই ডিজাইন ফেজে কোনো কোডিং হয়নি এখনো সফটওয়্যার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হয়নি, এখনো স্ক্রিপ্ট লেখা হয়নি, বাট একটা লেআউট করা হয়েছে। একটা বিল্ডিং, আমরা এভাবে বলি, আমরা যখন একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, একটা হাউজিং, যখন একটা হাউস বিল্ড করা হয়, ওইখানে প্রথমে একজন আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ার একটা ডিজাইন দেয়। ডিজাইনটার ভিতর সবকিছু থাকে, কোন দিক দিয়ে ডোর হবে, কোন দিক দিয়ে ড্রয়িং রুম হবে, কোন দিকে কিচেন হবে, লিভিং রুম হবে, গ্যারেজ হবে, যে ওভারঅল একটা আর্কিটেকচার, একটা ডিজাইন দেওয়া হয়। সো এখানে হাই লেভেল ডিজাইনের ভিতর সেটা চলে আসে। ওইখানে সিভিল ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেকচাররা কাজ করে, এখানে হচ্ছে যে সফটওয়্যার আর্কিটেকচাররা কাজ করে, অথবা আর ভেরি এক্সপিরিয়েন্স ডেভেলপাররা এই জিনিসটা ডিজাইন করে। এটা হাই লেভেল থাকে, এখানে কোনো কোডিং নাই। আর হাই লেভেলটা যখন রেডি হয়ে যায়, তখন টিমের সিনিয়র ডেভেলপার যারা আছে, সিনিয়র ডেভেলপাররা এই হাই লেভেল ডিজাইনটাকে নিয়ে তারা একটা লো লেভেল ডিজাইন তৈরি করে। লো লেভেল ডিজাইন বলতে বোঝায় আর একটু ডিটেলস স্পেসিফিকেশন থাকে। যেমন আমি এখন এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছি, সো এগুলা মনে করেন যে এখানে পিছনে কোনো কোডিং নাই, এখনো জাস্ট একটা প্রোটোটাইপ বলে এটাকে সফটওয়্যারে, মানে একটা স্ট্রাকচার হয়েছে, একটা স্কেলেটন হয়েছে। সো ও সব সিনিয়র ডেভেলপার যখন হাই লেভেল করা হয়, কি কি অপশনস থাকবে ডিজাইন, লো লেভেল ডিজাইনের ভিতরে ইচ ফেজ লাইক পয়েন্ট অফ সেলের পয়েন্ট অফ সেলের ভিতর কি ধরনের ইয়া থাকবে, তারপরে অর্ডারের যে মডিউল থাকবে, এই অর্ডার মডিউলের ভিতরে কি কি স্টেপস থাকবে, ইচ স্টেপস কিভাবে কাজ করবে, প্রিন্ট অপশন থাকবে, অথবা এই যে অর্ডারটা আসছে অর্ডারটা ভিউ করার অপশন থাকবে, রাইট। এটা একটা অর্ডার, এটা স্টোর ইনফরমেশন থাকবে, এখানে লিস্ট অফ আইটেম থাকবে, তারপরে কাস্টমারের ইনফরমেশন থাকবে। এই যে ডিটেলস কথাগুলো বললো, এটা হচ্ছে যে ডিটেলস লো লেভেল ডিজাইন। আর হাই লেভেল ডিজাইন হচ্ছে যে কি কি অপশন থাকবে, একটা স্ট্রাকচার দেখাবে। সো ক্লিয়ার? এনি কোশ্চেন? সো এটা কোন স্টেপস এর কথা বলতেছি? সবাই একটু কথা বললে ভালো হবে, তাহলে বোঝা যাবে, নাহলে আমি বোরিং বানাই ফেলতেছি কিনা বুঝবো না আমি। ডিজাইন স্টেজে। উই আর ইন দ্য ডিজাইন ফেজ। সো আমরা শেষ করছি রিকোয়ারমেন্ট, আমরা বুঝছি রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা কি জিনিস। তারপরে রিকোয়ারমেন্টটা পাওয়ার পরে একটা প্রজেক্ট প্ল্যান হয়, একটা সফটওয়্যার স্পেসিফিকেশন প্রিপেয়ার করা হয়, এবং কাস্টমার থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া হয়, কস্টিং এন্ড বাজেটিং এভরিথিং। তারপরে ডিজাইন আসে, যে যখন এটা অ্যাপ্রুভ হয় তখন ডিজাইন করা হয় পুরা, যে রিকোয়ারমেন্টটা পাইছি এই রিকোয়ারমেন্টটা সফটওয়্যার লুকে কিভাবে কিরকম হবে। একটা হাই লেভেল ডিজাইন, একটা লো লেভেল ডিজাইন। হাই লেভেল ডিজাইন করে আর্কিটেকচার এন্ড সিনিয়র ডেভেলপার আর এক্সপিরিয়েন্স ডেভেলপার, লো লেভেল ডিজাইন করে সিনিয়র ডেভেলপার। সো লো লেভেল ডিজাইনের ভিতরে ইচ পেজের ভিতরে যে ডিটেলস স্পেসিফিকেশন আছে ওইটা ব্যাখ্যা করা হয়। যখন এগুলা ডিজাইন ফেজটা রেডি হয়ে যায়, এখন আসতেছে মেইন অ্যাকচুয়াল কোডিং। একটা প্রোডাক্ট রেডি হওয়ার জন্য যে মেইন স্টেপস, সেটা করা হবে, কোডিং। আমার একটা ছোট কোশ্চেন আছে। জি শিওর। আচ্ছা, যেটা হচ্ছে মানে হাই লেভেল ডিজাইনে হচ্ছে কোডিংটা ইনক্লুডেড না আর কি, লো লেভেল ডিজাইনেও কি কোডিংটা নট ইনক্লুডেড? নট ইনক্লুডেড। সো আচ্ছা এটা আমরা ডিজাইন ফেজে আছি। আর্কিটেকচার তৈরি করা হয়েছে, একটা বিল্ডিং করবে, বিল্ডিং এর আর্কিটেকচার তৈরি করা হয়েছে,
এখন আর্কিটেকচারের পরে লো লেভেলের ভিতরে ডিফাইন করা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইচ রুম কি ধরনের হবে, ইচ কিচেনের ভিতর কি কি ফিচার থাকবে, তারপরে বাথরুমের ভিতর কি কি ফিচার থাকবে, ডিটেলস এখানে চলে আসবে। সো আচ্ছা এই হুম। যখন ডিটেলস যখন চলে আসবে এটার উপর বেস করে কোডিং করা হবে। আচ্ছা তার মানে যেটা কোডিং আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হাই লেভেল ডিজাইনে বোঝা যাচ্ছে নর্মালি যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি যে একটা বাসায় মানে একটা বাসায় হচ্ছে কয়টা লিভিং রুম থাকবে, তারপর হচ্ছে ডাইনিং ড্রয়িং ইয়াস, রুম কয়টা থাকতে পারে, হ্যাঁ কিচেন হ্যাঁ, কয়টা বা ওয়াশরুম কয়টা থাকবে, এটাই হচ্ছে এক্স্যাক্টলি, হাই লেভেল ডিজাইন। আর লো ইয়েস, লেভেল ডিজাইনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে যে ওয়াশরুম গুলো হবে সেগুলো কি আসলে হাই কমোড হবে নাকি লো কমোড এক্স্যাক্টলি, হবে, এই এক্স্যাক্টলি, জিনিসগুলোকে এক্সপ্লেন করে এই। এক্স্যাক্টলি, আচ্ছা ইউ গট ইট, ধন্যবাদ। গুড। সো সো এই ডকুমেন্ট গুলা দিয়েই আসলে কাজ শুরু করবে। আর এই কোডিং ফেজে আসি, আপনার আগে তো ছিল সিনিয়র ডেভেলপাররা কাজ করছে ডিজাইন এবং আর্কিটেকচারে, এখন সব ধরনের ডেভেলপাররা এটাতে ইনভলভ থাকবে। আম, একটা অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলা অপশন থাকে, হিউজ ব্যাপার থাকে, অনেকগুলা স্ক্রিন থাকে, অনেকগুলা প্রসেস থাকে, অনেকগুলা ফাংশনালিটি থাকে। সো এগুলা, সো মেনি ডেভেলপার আর ইনভলভ। সো এখানের ভিতরে এক্সপিরিয়েন্স ডেভেলপার থাকে, নিউ ডেভেলপার থাকে, ফ্রেশার থাকে, ইন্টার্ন ডেভেলপার থাকে। সো অল দ্য ডেভেলপার উইল বি ইনভলভ হিয়ার। এখানের আউটপুটটা কি আসতেছে? এখানের আউটপুটটা হবে এখানের আউটপুট হবে সোর্স কোড। সো ওয়ান্স ডেভেলপমেন্ট রেডি, ডেভেলপমেন্ট ইজ ডান, ইচ ফেজ, ইচ অপশনস, আমরা সোর্স কোডটা পাবো, সফটওয়্যার সোর্স কোড, সোর্স কোড ডকুমেন্ট বলতে পারি। এটা হচ্ছে যে আউটপুট। আচ্ছা, কোডিং এর ইনপুট আমরা আউটপুটটা বুঝলাম, ইনপুটটা কি? সো যে ডেভেলপাররা কাজ করতেছে কিসের উপর বেস করে ওরা কাজ করতেছে? ডিজাইনের উপর। এক্স্যাক্টলি। সো আমার ইচ ফেজের ইনপুট হবে যে আমার আগের ফেজের আউটপুট। সো এই ফেজের আউটপুট হচ্ছে যে হাই লেভেল ডিজাইন এন্ড লো লেভেল ডিজাইন, এগুলোর উপর বেস করে আমাকে এই ফেজের আউটপুট তৈরি করতে হবে। তো এই ফেজের আউটপুট হচ্ছে যে সোর্স কোড, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা। আর ইনপুট হচ্ছে যে আমার আগের ফেজের HLD, হাই লেভেল ডিজাইন এন্ড লো লেভেল ডিজাইন। So once development is complete, then actual testing is begin. So আমার ডেভেলপমেন্টের কোড আমরা ফিউচারে আলাপ করব। এই ডেভেলপমেন্ট একটা কোম্পানিগুলোতে, বড় বড় কোম্পানিগুলোতে ডেভেলপমেন্ট থাকে, ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে। একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থাকে, ওইখানে যখন কোডিং এন্ড এভরিথিং ওইখানে করা হয়, করার পরে টেস্টিং এর জন্য আরেকটা এনভায়রনমেন্টে এটা ট্রান্সফার করা হয়। এনভায়রনমেন্ট মানে ওয়েবসাইট আর কি। আম, এটা আমরা ইয়াতে সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা এনভায়রনমেন্ট বলি। এটা ওয়েবসাইট হইতে পারে, আমরা শুধু যে ওয়েবসাইট ডেভেলপ করবো সেরকম না। আহ, আমি যে প্রজেক্টে কাজ করি, আমরা কোনো কিছুই ফ্রন্ট এন্ডের কাজ করি না, আমরা সবগুলো ব্যাক এন্ডের কাজ করি। মিনস ব্যাক এন্ড মানে ডেটাবেজের কাজ করি। ডেটাবেজের ভিতরে অনেক প্রসেস আছে, ওই প্রসেস ডেভেলপমেন্টের, ওইখানে আমরা এরকম এরকম অ্যাপ্লিকেশন দেখা যায় না। এভরিথিং ইজ ব্যাক এন্ড।
সো এখানে যে ইয়াটা হবে ডেভেলপমেন্ট, হ্যাঁ এই জন্য এটাকে এনভায়রনমেন্ট বলা হয় আর কি। সো হ্যাঁ এটা ঠিক আছে ওয়েবসাইট। যদি ফ্রন্ট এন্ড এনভায়রনমেন্টে কাজ করি আমরা, সো আমাদের টেস্টিং যখন আমরা রেডি হয়ে যাবে, আমরা এক একজন চুজ করতে পারবো না আমি ব্যাক এন্ডে কাজ করব, ডাটাবেস নিয়ে কাজ করব, অথবা কেউ কেউ চিন্তা করতে পারে যে না আমি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। ফ্রন্ট এন্ডে যে ডিজাইন আছে, ফ্রন্ট এন্ডে যে অ্যাপ্লিকেশন আছে, ফ্রন্ট অ্যাপ্লিকেশন যেটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন হইতে পারে অথবা উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন হইতে পারে, যেটাই হোক ওগুলা নিয়ে কাজ করবো, তখন তাদেরকে এ ধরনের স্ক্রিন নিয়ে কাজ করতে হবে। আর যারা ব্যাক এন্ডে কাজ করবে ওদেরকে কোডিং লিখতে হবে, সিকুয়েল বলে। এগুলো আমরা আমাদের ক্লাসে ফিউচারে আসবে। হ্যাঁ এটা প্রোডাকশন এনভায়রনমেন্ট বলে, এটা হচ্ছে যে লাইভ। সো এখানে টেস্টিং ওইটাও এনভায়রনমেন্ট টেস্টিং হবে, ওইটা হয়তো অন্য ডোমেন নেমটা একটু ডিফারেন্ট হবে। লাইক আমি একটাতে কাজ করছি, ওইটা test.jaloras.com, তারপরে EEB dev, each one is different server. সো এই জন্য বলতেছি এক একটা এনভায়রনমেন্ট, এগুলো ফিউচারে আসবে আমাদের কথাগুলো, আমরা এখন বললে হারাই যাব। ওকে, সো ওয়ান্স টেস্টিং ইজ ডান, ওয়ান ডেভেলপমেন্ট ইজ ডান, তখন টেস্টিং শুরু হয়। সো একটা টিমের ভিতর যতজন টেস্টিং পার্সন থাকবে, সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স অথবা সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, ডিফারেন্ট লেভেল অফ টেস্টিং এখানে পারফর্ম করা হবে। ডিফারেন্ট লেভেল অফ টেস্টিং বলতে ফাংশনাল টেস্টিং কি জিনিস ওগুলো আমরা এক্সপ্লেনেশন ফিউচারে আসতেছে, জাস্ট এখন নামগুলো বলি। টেস্টিং ফেজের ভিতরে all the test professional are involved. So সিস্টেম টেস্টিং করা হবে এখানে। পারফরমেন্স টেস্টিং করা হবে, আমরা নাম দেখেই বুঝি যে এখানে পারফরমেন্স, লাইক আমার ওয়েবসাইটটা যখন লাইভে যাবে, এই ওয়েবসাইটটা হয়তো বা লাইক ফেসবুক, হাউ মেনি পিপল ইউজ ইন এ ডে, ইন এ সেকেন্ড, ইন এ মিনিট, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো একটা সময় ছিল 2097-95 এর দিকে, যাদের এক্সপেরিয়েন্স আছে, মানে ওই সময়ের কম্পিউটার ইউজ করছে, একটা ওয়েবসাইটে যখন ক্লিক করা হয়তো, মনে করো একটা facebook.com এ দিলাম ফর এক্সাম্পল, ফেসবুক লেখার পরে এন্টার দেওয়ার পরে তো আপনি মোটামুটি কফি একটা বানাই, কফিটা নিয়ে আসি, তারপর দেখবেন যে এটা পেজটা লোড হয়েছে। সো এখন আর এরকম নাই, এখন লাইক অনলাইনে কিছু অর্ডার দিতে চাচ্ছেন, ক্লিক মানে মিলি সেকেন্ডের ভিতরে আপনার জিনিসগুলো আপনার সামনে এপিয়ার হবে, রাইট? সো এটাই পারফরমেন্স। এবং পারফরমেন্সের অনেকগুলা ধাপ আছে, আমরা ফিউচারে আলাপ করব। লোড টেস্টিং আছে, স্ট্রেস টেস্টিং আছে, যদি একসাথে অনেক ইউজার একসাথে হিট করে, তারপরে ওইটা কিভাবে সার্ভার হ্যান্ডেল করবে, এই ধরনের ব্যাপারগুলো আর কি। এই যে সফটওয়্যারটা বানানো হচ্ছে, এটাতে যদি আমরা 500 ইউজার একসাথে ইন্টারাক্ট করে, একসাথে বিভিন্ন জায়গা থেকে সে ইয়া করে, লগ ইন করে অথবা ভিজিট করে, তাহলে এই সফটওয়্যারটাকে হ্যান্ডেল করতে পারবে কিনা। তো এই জিনিসগুলো এনশিওর করার নাম হচ্ছে পারফরমেন্স টেস্টিং। Security testings is very important nowadays because very cyber attack. Anytime you software, if you use software is in the web, it is a web service, then high chance of getting cyber attack and hack your software, take all the information, sensitive information, something like that. So security testings আছে, তারপরে স্ট্রেস টেস্টিং আমি বলছি, ইন্টিগ্রেশন টেস্টিং আছে। এগুলো আমরা ডেফিনেশন সবগুলা জানবো এবং
প্রত্যেকটা কাজ করব ফিউচারে। ইন্টিগ্রেশন টেস্টিং, এই জিনিসগুলা সিস্টেম টিম বলছে পার্ট অফ দিস টিমের এরা কাজ করার পরে যখন একটা পর্যায়ে একটা এনভায়রনমেন্ট ইউজারকে দেওয়া হবে, ইউজার তখন এই সফটওয়্যারটা বুঝে নেওয়ার জন্য এই সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা ওইটার একটা টেস্টিং করবে, ওইটাকে ইউএটি টেস্টিং বলে। ইউএটি মানে হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এটা পারফর্ম করা হয় নট পার্ট অফ দিস টিম, এই টিমের এরা সাপোর্ট করবে, যে বিভিন্ন কোশ্চেন থাকবে তখন টেস্টিং পার্সনদের কাছে আসবে, এটা ক্লায়েন্ট থেকে আসবে, ক্লায়েন্ট নিজের একটা হয়তো টেস্টিং টিম থাকতে পারে, ওদেরকে দিয়ে এই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করাবে। অথবা বিজনেস ইউজার যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ইউজ করবে, লাইক পেরোল সফটওয়্যারটা অ্যাকচুয়ালি যারা ইউজ করবে, ওরা যে ওদের বিজনেস আন্ডারস্ট্যান্ডিং আছে, ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করবে। যখন এই সবগুলো টেস্টিং, এখানের আউটপুটটা কি আগে আসি, এখান থেকে আউটপুট কি বেরোবে, টেস্ট আর্টিফ্যাক্ট বলে আর কি। এখান থেকে টেস্ট প্ল্যান বের হবে, তারপরে টেস্টিং কমপ্লিট হলে যে টেস্ট লিড থাকবে অথবা টেস্ট ম্যানেজার, বড় প্রজেক্ট গুলোতে ম্যানেজার থাকে, টেস্ট ম্যানেজার থাকে, টেস্ট ম্যানেজার টেস্টিং সাইন অফ করে, মানে এই যে প্রোডাক্টটা বিল্ড হয়েছে, টেস্ট এনশিওর করে যে এভরিথিং ইজ ওয়ার্কিং, এভরিথিং ইজ গুড ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড, মিনিংফুল ফর দ্য রিয়েল ইউজ, তখন এটা টেস্টিং সাইন অফ করে। সাইন অফ মানে হচ্ছে যে অ্যাপ্রুভ করা আর কি। সাইন অফ, আমরা এই অ্যাপ্রুভাল ডকুমেন্টের ভিতরে থাকে কি হাই লেভেল বলতেছি এখন, এখানের ভিতরে থাকে হাউ মেনি টেস্ট করা হয়েছে, হাউ মেনি সিনারিওস টেস্ট করা হয়েছে, হাউ মেনি ডিফেক্ট পাওয়া গেছে, how many defect are resolved or reported and resolved. So এটা ডিফেক্ট সাইকেল নিয়ে যখন আলাপ করব তখন থাকবে আমাদের এই, আমরা তো এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ বলতেছি, সাইকেল নিয়ে বলতেছি, আমাদের টেস্টিং এর ভিতরেও টেস্টিং লাইফ সাইকেল আছে। একটা টেস্ট শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত যে প্রসেসটা আছে ওইটা টেস্টিং লাইফ সাইকেল, ওইটা আমরা ফিউচারে ডিসকাস করব। All right, so yeah, I think it's 10:22. I will speak another 3 minutes, then we will do the 5 minutes. We will take the questions and then recap the whole process again. Okay, so এগুলো হচ্ছে যে আউটপুট কথা বলতেছি আমি। another things এখানে এই টেস্টিং সাইন অফ ডকুমেন্টের মধ্যে ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে যে নোন ইস্যুস। একটু করে টাচ দিই, ফিউচারে ডিটেলস আলোচনা হবে। নোন ইস্যুস মানে হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা এটা 3 মান্থস, এটা প্ল্যান ছিল যে 3 মান্থসের ভিতরে কোডিং and testing everything will be done, but customer বলতেছে না, I need another 2 months, after 2 months I need something, so or there are budget cut down, so they are cutting the budget or something like that, something happen, তখন একটা অ্যাপ্রোচ করতে হয় আর কি। টেস্টিং যে ম্যানেজার থাকে তখন ওরা রিস্ক বেস অ্যাপ্রোচ ফলো করে, এগুলো আমরা ফিউচারে আলাপ করব। রিস্ক মানে হচ্ছে যে হাই লেভেল হচ্ছে যে আমরা যখন টেস্ট সিনারিও বলছি, এখানে টেস্ট প্ল্যান, টেস্ট সিনারিওস, এখানে টেস্ট সিনারিও ডকুমেন্ট তৈরি করি আমরা। টেস্ট সিনারিওস এর ভিতরে যতগুলা সিনারিও তৈরি করা হয়, এই সিনারিওর ভিতরে কতগুলা থাকে হাই প্রায়োরিটি, কতগুলা থাকবে মিডিয়াম প্রায়োরিটি, কতগুলা থাকবে লো প্রায়োরিটি। সো
লো প্রায়োরিটি মানে হচ্ছে যে এটা গুড টু হ্যাভ, গুড টু টেস্ট, গুড টু কমপ্লিট দ্য টেস্টিং, বাট এটা না হলেও সফটওয়্যারটা কাজ করে মানে চালাই নেওয়া যাবে এই ধরনের আর কি। সো ওইটার উপর বেস করে কিছু আছে যে হাই প্রায়োরিটি, মানে হচ্ছে যেগুলো অবশ্যই টেস্ট করতে হবে, আর কিছু আছে শুড লাইক মোর দেন, ইটস নট হাই প্রায়োরিটি বাট ইটস নট এট দ্য সেম টাইম লো প্রায়োরিটি, উই শুড ডু দ্যাট। সো আমাদের যখন বাজেট কাট ডাউন হবে তখন ওই এগুলা ডিসিশন নিবে যে হাই প্রায়োরিটি শুধু সিনারি এগুলা করলে হবে। তো এটা করার পরে যখন সাইন আপ করবে, যেহেতু আমাদের টাইম আমাদেরকে 4 মাস দিছে, 4 মাস আমরা পাই নেই, সো তখন কিছু ইস্যু তো থেকে যাইতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্টে, কিছু মাইনর ইস্যু থেকে যাইতে পারে। ওই মাইনর ইস্যুটা আমরা টেস্টিং সাইন অফ যে ডকুমেন্টটা তৈরি করব ওইখানের মধ্যে উল্লেখ করে দিব, এই ইস্যুগুলো এক্সিস্ট, উইল বি অ্যাড্রেস ইন দ্য ফিউচার রিলিজ। কথা বোঝা গেছে? মানে এই রিলিজ আমরা যে এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার পরে কাস্টমারকে দিব, এটাকে রিলিজ বলে আমাদের এখানকার ল্যাঙ্গুয়েজে, এটাকে রিলিজ বলে। এই প্রোডাক্টটাকে রিলিজ করা হলো টু কাস্টমার, কিন্তু some issue still exists. We was not able to complete all the findings মানে হচ্ছে যে টেস্ট করার সময় যে আমরা ইস্যুগুলো পাইছি সব ইস্যু ডেভেলপাররা ফিক্স করতে পারে নাই। There was still some issue, but they will not block you to use the software. They will not prevent you to moving forward with the applications. So ওগুলোকে known issues বলে। So we will include the known issue 1 2 3 4, যে এই ইস্যুগুলো এক্সিস্ট, এগুলা ফিউচার রিলিজে, নেক্সট রিলিজে এগুলো আমরা রিলিজ করব। আমরা যারা ফোন ইউজ করি সামটাইম ফোনে আপডেট আসে, রাইট? অথবা আমরা যারা উইন্ডোজ ইউজ করি উইন্ডোজের সামটাইম আপডেট আসে। সো ওই আপডেট গুলাতে ওরা নোন ইস্যু গুলা অথবা নিউ এনহ্যান্সমেন্ট রিলিজ গুলাতে আসে। সো আইফোনের ওই যারা ফোন ইউজ করি ফোনে যে আপডেট হয়, আপডেটের ডিটেলসে গেলে দেখায়, আমি জানি কেউ পড়ে না ওগুলা, বাট ওইখানে গেলে দেখায় যে এই ইস্যু ছিল ওগুলা এই রিলিজে ফিক্স করা হয়েছে এবং নতুন এই ফিচার গুলো আবার নতুন ইনক্লুড করা হয়েছে এই আপডেটে, এই সফটওয়্যার আপডেটে এগুলো আসছে। ক্লিয়ার? টেস্টিং ফেজ নিয়ে কোনো কথা আছে? এটাই আমাদের মেইন ফোকাস। আমরা সবগুলা সম্বন্ধে অ্যাওয়ার থাকবো, একটা টিমে যখন কাজ করব সব বিষয় সম্বন্ধে আমরা অ্যাওয়ার থাকবো যে কি হইতেছে না হইতেছে। ইটস নট লাইক আমার ডেস্কে আসছে আমি টেস্ট শুরু করলাম, না, এখানে ডিজাইন ফেজে কি হইতেছে, কি কমিউনিকেশন হইতেছে, we try to involve ourselves in all the communications, so it will increase your importance in the team. So proactive থাকতে হবে আর কি। সো টেস্টিং ফেজটা যদিও আমাদের মেইন গোল, বাট আমরা অল দ্য ফেজের ভিতরে ইনভলভ থাকার চেষ্টা করব, কমিউনিকেশন এন্ড অল দোজ থিংস, ক্লারিফিকেশন, কাস্টমারের সাথে কমিউনিকেশন, এভরিথিং। বাট টেস্টিং এর ভিতরে আমরা আমাদের প্রসেস গুলা ফলো করবো, সিস্টেম এই টেস্টিং গুলো আমরা মেইনলি উল্লেখ করছি এখানে, আর আমাদের আউটপুট হচ্ছে এগুলা। আর আমরা বেসড অন আমরা যে কোডিংটা হওয়ার পরে সোর্স কোডটা আসবে, সোর্স কোডটা যখন ডেপ্লয় করা হবে তখন আমাদের টেস্টিং বিগিন করবে, এটাই আমাদের সোর্স কোডটাই আমাদের ইনপুট, আর আমাদের আউটপুট হচ্ছে যে টেস্ট রেজাল্ট, টেস্টিং সাইন অফ, টেস্ট সিনারিওস, এগুলো হচ্ছে যে আমাদের টেস্ট আর্টিফ্যাক্ট বলে এগুলাকে টেস্ট ডেলিভারেবল বলে। তো এই শব্দগুলো আমরা আরো বারবার আলোচনা করলে আমরা ইনশাল্লাহ মুখে চলে আসবে সব। So once testing is done and test lead, so test lead হইতে পারে, টেস্ট ম্যানেজার হইতে পারে, অথবা সিনিয়র টেস্টার হইতে পারে, ওরা টেস্টিং সাইন অফ ডকুমেন্টটাকে ব্রডকাস্ট করলো, যখন হয়ে যায় তখন ডেভেলপাররা ডেপ্লয়মেন্ট শুরু করে। দেয়ার আর প্রসেস টু ডেপ্লয় প্রোডাক্ট টু দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট, এটা হচ্ছে যে তখন লাইভে যাবে আর কি, অথবা কাস্টমারের এনভায়রনমেন্টে যাবে, অথবা কাস্টমার ইনস্টল করবে, এটা যদি ইনস্টল বেস সফটওয়্যার কাস্টমার এন্ডে ইনস্টল করবে, এটাই ডেপ্লয়মেন্ট। সো এটার আউটপুট হচ্ছে যে এন্টায়ার প্রোডাক্ট।
ইনপুট হচ্ছে যে টেস্টিং সাইন অফ যখন পাবে তখন ডেভেলপাররা এটা ডেপ্লয়মেন্ট করবে টু দ্য কাস্টমার্স। এরপর ওই এখানের ভিতর আরো কিছু কথা থাকে, সেটা হচ্ছে যে ওয়ারেন্টি পিরিয়ড, 60 days ওয়ারেন্টি পিরিয়ড, 60 days, অথবা মানে আমরা এই প্রজেক্ট গুলাতে কাজ করি ওখানে 60 days ওয়ারেন্টি পিরিয়ড থাকে, তো অথবা 1 year ওয়ারেন্টি পিরিয়ড হতে পারে। ওয়ারেন্টি পিরিয়ড মানে হচ্ছে যে এখানে আমরা ডেপ্লয় করার পরে কাস্টমার ইউজ করার অবস্থায় যদি কোনো প্রবলেম হয়, কোনো যদি প্রবলেম বলতে কোনো একটা ইস্যু পাওয়া গেছে, যে ইস্যুটা আমরা এখানে আইডেন্টিফাই করতে পারিনি, ওই ইস্যুটা ওইখানে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে ওইটা আবার ফিক্স করার একটা ব্যাপার থাকে। এটা যদিও আমাদের জন্য ভালো না যে টেস্টিং কমপ্লিট করার পরে ডেভেলপমেন্ট থেকে কোনো ডিফেক্ট আসা, বাট আমরা উই ক্যান মিস্টেক, উই মে মিস্টেকস, সো সাম ডেভেলপমেন্ট ইস্যু ক্যান কাম। সো ওগুলা নিয়ে ডিটেলস আলোচনা করবো। এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যদি হোয়াট ইফ ইউ গেট ডিফেক্ট ফ্রম প্রোডাকশন। সো এটা দিয়ে অনেক কিছু জানতে চাই আমরা, ওগুলো ডিটেলস ইন্টারভিউ ফেজ যখন শুরু হবে তখন আলাপ করবো ইনশাআল্লাহ। 5 minutes. Any questions? Anything I need to repeat? কথাগুলা কি বোঝা গেছে? Yes, no, maybe. Yes, আলহামদুলিল্লাহ। আমি একটু বলতে চাচ্ছিলাম আর কি। জি, আচ্ছা, ইন্টিগ্রেশন টেস্টিং আর ইউএটি টেস্টিং এই দুটো সম্পর্কে কি আমরা পরে আরো একটু বিস্তার আলোচনা করব? ডেফিনেটলি। আমরা তো এটা হাই লেভেল আলোচনা করছি, কিন্তু আমাদের মেইন কাজটা তো হচ্ছে যে টেস্টিং, এবং টেস্টিংটা কিভাবে করব, টেস্টিংটা কিভাবে রিপোর্ট করব, টেস্টিং করার সময় ডিফেক্ট ফাইলে এটা কি করব, হাউ টু কমিউনিকেট উইথ দ্য ডেভেলপার টু গেট ইট ফিক্সড, এই ডিটেলস আলোচনা আসবে। ইন্টিগ্রেশন টেস্টিং কি জিনিস, এখানে সিস্টেম টেস্টিংটা কি জিনিস, এখানে আরো কিছু টেস্টিং আছে, স্মোক টেস্টিং বলে, তারপরে ওগুলো হচ্ছে যে ওগুলো আমরা ডিটেলস আলোচনা করব। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, ইন্টিগ্রেশন আচ্ছা, টেস্টিং হচ্ছে যে ধন্যবাদ। আমি একটু করে বলি হাই লেভেল, আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, যে এই যে পুরো অ্যাপ্লিকেশনটা আমি এখানে দেখাইছি, এখানে অনেকগুলো মডিউল আছে, রাইট? সো জি, ইচ মডিউল ডেভেলপমেন্ট করছে হয়তো গ্রুপ অফ ডেভেলপার অথবা একজন ডেভেলপার, ইচ মডিউল ডেভেলপ করছে একজন ডেভেলপার, অ্যানাদার ডেভেলপার বিল্ড অ্যানাদার মডিউল। সো সবগুলো মডিউল যখন রেডি হয়ে যায়, আগে তো আমরা ইন্ডিভিজুয়ালি টেস্ট করছি, আমরা অর্ডার প্রসেসিংটা টেস্ট করছি, বাট উই ডিড নট, সাম আদার টিম টেস্টেড দ্য রেস্টুরেন্ট অপশনস, সাম আদার টিম টেস্টেড দ্য ক্যাম্পেইন অপশন। যখন এভরিথিং উই পুট টুগেদার, তখন একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসের সাথে কিভাবে কমিউনিকেট করে, এইটা টেস্টের নাম হচ্ছে যে ইন্টিগ্রেশন টেস্টিং। when we integrate all the module, আমরা এগুলোকে মডিউল হিসাবে যদি বলি, অল দ্য মডিউলকে যখন আমরা এক জায়গায় আবার যখন অ্যাসেম্বল করবে, হয়তো এক একটা পার্ট, এক একটা কম্পোনেন্ট বলি আমরা, এক একটা কম্পোনেন্ট বিল্ড করা হয়েছে, টেস্ট করা হয়েছে ডিফারেন্ট টিম। যখন এগুলা সবগুলা বড় কোম্পানিগুলোতে ইন্টিগ্রেশন টেস্টিং এর জন্য ডিফারেন্ট টিম থাকে, আর ইন্ডিভিজুয়াল টেস্টিং করার জন্য সিস্টেম টিম থাকে। সো যখন সবগুলা একত্রিত করা হবে, তখন এটাকে যে টেস্টিং করা হয় এটাকে ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। ক্লিয়ার? আমরা আরো ডিটেলস আলোচনা করবো ডেফিনেটলি। ধন্যবাদ। মুজির ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আপনি তো ইউএসএ তে থাকেন, আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় করতে পারেন। আমরা কোনো কিছু আপনি যেমন মিস করছেন ফার্স্ট ক্লাসটা, হ্যাঁ ওইটা রিক্যাপ করতে পারবেন। না, অসুবিধা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি 1-to-1 কানেক্ট করে ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। All right, so if there are no question, we can wrap up for today. আজকে শুধু ওই যে টেস্টিং পর্যন্ত, মানে ডিপ্লয়মেন্ট সম্পর্কে কি কোনো আলোচনা আজকে হবে না? এটা কি ডিপ্লয়মেন্টটা হচ্ছে যে হ্যাঁ ওইটা হাই লেভেল বলছি, এটা আমরা যখন এটা যদিও ডেভেলপাররা মোস্টলি ইনভলভ থাকে,
এখানে ডিপ্লয়মেন্টটা, এটা মোস্টলি টেকনিক্যাল কাজ, হচ্ছে যে এক জায়গা থেকে জিনিসগুলোকে আরেক জায়গায় দেওয়া আর কি। আমরা যে কোডিং করা হয়েছে, যে সফটওয়্যার সোর্স কোড এবং পুরো অ্যাপ্লিকেশনটা ইউজারের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে ডেপ্লয়মেন্ট। এখানে ডেপ্লয়মেন্টের জন্য অনেকগুলো টুলস ইউজ করা হয়, এগুলো ডিটেলস আমরা টাচ করব ইনশাল্লাহ। আমরা যখন টেস্টিং প্রসেসটা লার্ন করব তখন আদার প্রসেস গুলা লার্ন করবো ইনশাল্লাহ, আদার প্রসেস গুলা টাচ করবো, ডেপ্লয়মেন্টে কি কি টুলস ইউজ করা হয় আর ইয়া করা হয় এগুলা। এখন আমরা এই ফার্স্ট টু ক্লাস হচ্ছে যে বেশিরভাগ কনসেপচুয়াল, আমরা যখন টেস্টিং এ যাব তখন হবে যে হ্যান্ডস অন কাজ। এখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতেছি ওভারঅল, কারণ আমরা সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, কেউ অ্যাকাউন্টিং করতেছে, কেউ হয়তো ডিফারেন্ট এরিয়াতে কাজ করছে। তো আমরা ফার্স্ট ফিউ ক্লাস, ফার্স্ট 4-5 ক্লাস উইল বি দ্য কনসেপচুয়াল। আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে আমরা আস্তে আস্তে এখানে স্লোলি এইটার ভিতর ঢোকার চেষ্টা করতেছি আর কি। All right, I will try to share some notes so that you guys can go through. Definitely, I will share the recording as well, and also some notes. Try to it sounds easy when you hear the lecture, but because we are coming from different background, different profession, so এই শব্দগুলা মুখের ভিতরে আসতে, মানে মুখের ভিতরে আসতে, জড়তা কাটায় আসতে একটু সময় লাগবে। ইট নিডস প্র্যাকটিস। এটা শুধু ক্লাসে একটু ডিসকাস করলাম বুঝলাম এটা না, আমরা একটু বসে একটা সময় বের করলাম, 30 মিনিটস আমরা এই ডেটে বের করলাম, কথাগুলো বোঝার চেষ্টা করলাম, কথাগুলো একটু প্র্যাকটিস করলাম। বিশেষ করে ওটা ইন্টারভিউর আগে হয়, আমরা যখন ইন্টারভিউ প্রিপারেশন করবো তখন কথাগুলো প্র্যাকটিস করবো, নিজে দাঁড়ায় দাঁড়ায় আয়নার সামনে দাঁড়ায় কথাগুলো প্র্যাকটিস করবো। কিন্তু কারণ আমাদেরকে ইন্টারভিউতে বসে কথাগুলো ডেলিভারি দিতে হবে যে জিনিসগুলো শিখছি, এবং এটা শুধু মাইন্ডে থাকলে হবে না, এটা একটু প্র্যাকটিস করলে এগুলো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। All right, guys, thanks for joining. I think hope to see you next week. ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো নেক্সট ক্লাসটা কখন? আমাদের সেম টাইমে হবে, স্যাটারডে, রাইট? স্যাটারডে। আমরা ফার্স্ট মান্থ চেষ্টা করবো যে একটা ক্লাস নিতে, কারণ ইনফরমেশন গুলো হঠাৎ করে আসতেছে, এটা হয়তো একটু প্রসেস করতে, অ্যাবজর্ব করতে সময় লাগবে। গ্রাজুয়ালি ইউজ টু হয়ে গেলে আমরা হয়তো সবার সাথে কথা বলে যদি 2 দিন করা যায় 2 দিন করবো ইনশাআল্লাহ, 2 দিন ইন এ উইক। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালাম।